বাংলাদেশ নিয়ে পাকিস্তানের অনেক পরিকল্পনা, আবার উল্টো দিক দিয়ে বাংলাদেশেরও অনেক পরিকল্পনা পাকিস্তানকে নিয়ে। বাংলাদেশের নতুন সরকারের কর্তা ব্যক্তিরা আপ্রাণ চেষ্টা করছেন বাংলাদেশকে সেই ৭১ পূর্ববর্তী পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতে। সেটা এখনো অবধি করা যায়নি পুরোপুরি, তবে চেষ্টা চলছে জোর। পূর্ব পাকিস্তানে ফিরে না যেতে পারলেও অন্তত পাকিস্তানের উপগ্রহে যাতে পরিণত করা যায় বাংলাদেশকে, তার দমতোড় চেষ্টা শুরু হয়েছে। তো বাংলাদেশের যে শাসক সম্প্রদায় এখন এত চেষ্টা করছেন নিজেদের মননে, চিন্তনে, শয়নে, স্বপনে পাকিস্তানে উন্নীত হওয়ার জন্যে, বা কেউ বলতে পারেন এটা উন্নীত নয়, অবনীত হওয়ার জন্যে, তারা পাকিস্তানের বর্তমান হাল হকিকতের দিকে কখনো কি নজর করেছেন? নজর কি দিয়েছেন? হয়তো দিয়েছেন কিংবা দেননি। দিলেও যেটা দেখেছেন এবং বুঝেছেন সেটা মুখে বলতে চাইছেন না কিংবা বলবেন না। কারণ দেশের লোককে ভুল বোঝাতে হবে যে ভারতের কলোনি হতে দেব না বাংলাদেশকে, ইন্ডিয়া কুইট, এই আওয়াজ তুলে মুক্তিযুদ্ধকে অস্বীকারের মাধ্যমে ক্ষমতা দখল করার পর পাকিস্তানি প্রেমে হাবুডুবু খাওয়া ইউনুস অ্যান্ড কোম্পানি কি করে বলবেন যে পাকিস্তান আজ কোন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে? কারণ বলার মুখ তো নেই। তাহলে সাধারণ মানুষ যে পাকিস্তানকে আর রোল মডেল করতে চাইবে না, আর সেটা না করতে পারলে এত কষ্টের হাসিনা হটাও আন্দোলনের প্রাপ্তি যে শূন্য হয়ে যায়। আজকের প্রতিবেদনে আলোচনা করব পাকিস্তানের বর্তমান অবস্থা নিয়ে। ওই যে থাম্বনেলে লিখেছি, পুরুষ হলে সামনে আয়, এটা আমার মস্তিষ্ক প্রসূত কোনো কথা নয়। ঠিক এই ভাষায় পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন টিটিপি বা তেহরিক ই তালিবান পাকিস্তান সংগঠনের কমান্ডার মোহাম্মদ কাজিম। দল তার ভিডিও বাজারে ছেড়েছে, এখানে শোনানো গেল না, এর বাইরেও অনেক কথা আছে। তো টিটিপি কমান্ডার কাজিম ক্যামেরায় সরাসরি এসে আসিম মুনিরকে চ্যালেঞ্জ দিয়েছেন, আমার মুখোমুখি হও যদি তুমি পুরুষ হও। তিনি আরও যোগ করেছেন, ইংরেজি যে সংবাদ মাধ্যম আন্তর্জাতিক তারা এর অনুবাদ করেছে, ফেস আস ইফ ইউ আর এ ম্যান। তিনি আরও যোগ করেছেন, যদি মায়ের দুধ খেয়ে থাকো তবে আমাদের সাথে লড়াই করো, ফাইট আস ইফ ইউ হ্যাভ হ্যাড ইউর মাদার্স মিল্ক। এর বাইরেও বলেছেন যে আসিম মুনিরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, দয়া করে বেচারা পাকিস্তানি সেনাদের পাঠাবেন না, তাদের মৃত্যু তাদের অনিবার্য, তারা মরছে। আপনি নিজে চলে আসুন, এসে লড়াইতে নামুন। এই ভিডিওগুলোতে একাধিক ভিডিও ছেড়েছে। ৮ অক্টোবর খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুরাম জেলায় সংঘটিত একটি ভয়াবহ অতর্কিত হামলার দৃশ্য রয়েছে, যেখানে টিটিপি দাবি করেছে ২২ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে এবং টিটিপি বেশ বড় পরিমাণ অস্ত্র, গোলা বারুদ, যানবাহন সব দখল করেছে। পাকিস্তানি কর্তৃপক্ষ পুরোটা মানেনি। তারা এই পর্যন্ত বলেছে যে ২২ নয়, মরেছে মাত্র ১১ জন সেনা। বাহ, ১১ জন সেনার মৃত্যু তারা নিজেরাই মেনে নিচ্ছে। এই ঘটনার পর ২১শে অক্টোবর খাইবার পাখতুনখোয়া সরকার কমান্ডার কাজিমের মাথার দামে ১০ কোটি পাকিস্তানি টাকা রুপি সেটা ঘোষণা করেছে পুরস্কার হিসেবে। কাজিমের মাথার দাম ১০ কোটি পাকিস্তানি টাকা। মজা হচ্ছে, পাকিস্তান বাংলাদেশে আসছে বাংলাদেশকে উদ্ধার করতে, বাংলাদেশকে শক্তিশালী করতে, ভারতের শোষণ থেকে মুক্ত করতে,
যাতে ভারতের চোখে চোখ রেখে আরো কথা বলতে পারে বাংলাদেশ, অথচ নিজের দেশে ফেল মারা শুধু নয়, মাটিতে শুয়ে পড়েছে। পাকিস্তান এই মুহূর্তে গুরুতর অভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্বে জর্জরিত। টিটিপি পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উঠে এসেছে। গত এক বছরে টিটিপি পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর উপর কমপক্ষে 600টি আক্রমণ চালিয়েছে। সংখ্যাটা মাথায় রাখবেন, 600টি আক্রমণ চালিয়েছে। এসিএলইডি সংস্থার তথ্য অনুযায়ী 2025 সালে, শুধু 2025-এর এই কমাসে গত আগের সব বছরের তুলনায়, আগের বছরের তুলনায় 46% হিংসার ঘটনা, সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। অক্টোবর 2025-এ, তাও মাত্র এই কয়েকদিনে 24 ঘন্টায় টিটিপি পাকিস্তানের 5টা আলাদা আলাদা জেলায় পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে 12টি আক্রমণ চালিয়েছে। এই আক্রমণগুলো অপারেশন আল খাদাক অভিযানের অংশ ছিল। নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করেছেন যে টিটিপির কার্যক্রম অন্যান্য জঙ্গি সংগঠনগুলোকেও উৎসাহিত করছে, যা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে গুরুতরভাবে বিপন্ন করে তুলেছে। বালুচিস্তান অগ্নিগর্ভ, বালুচ বিদ্রোহীরা পাকিস্তানি পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দিচ্ছে, আর্ম কনভয় বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। চীনের ওই যে সিপিইসি প্রকল্প, সেখানে হামলা চালিয়ে চীনাদের মারছে। পুরো ট্রেন হাইজ্যাক করে 200 ফৌজিকে খুন করেছে কিছুদিন আগে। আর্মি কিচ্ছু করতে পারছে না। বালুচরা চাইছে পাকিস্তানে থাকতে নয়, তারা স্বাধীনতাও চাইছে, অথবা তারা ভারতকে বলছে আমরা ভারতের সাথে আমরা যেতে চাই। ভারতের জম্মু, এটা গেল বালুচিস্তানের কথা। ভারতের জম্মু ও কাশ্মীরের যে অংশ দখল করে রেখেছে পাকিস্তান, যাকে তারা বলে আজাদ কাশ্মীর, সেই কাশ্মীরের মানুষ বিক্ষোভে ফেটে পড়ছে নিত্যদিন। তারাও চাইছে পাকিস্তানে থাকবে না। মুজাফফরাবাদ, যেটা হচ্ছে তাদের রাজধানী, এই পাক অকুপাইড জম্মু কাশ্মীরের, যেটাকে পাকিস্তান বলে আজাদ কাশ্মীর, তারা বলছে আমরা পাকিস্তানে থাকবো না, আমরা ভারতের সঙ্গেই যাব, ভারতের সঙ্গে যুক্ত হব। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কদিন আগে বলেছেন পাক অধিকৃত জম্মু কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করতে আমাদের যুদ্ধ করার দরকার নেই, ওখানকার মানুষ নিজেরাই ভারতের সঙ্গে সংযুক্তি ঘটাবে। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত, সেখানেও উত্তেজনা চরমে। পাকিস্তান অভিযোগ করছে যে আফগানিস্তানের তালিবান সরকার ওই তেহরিক-ই-তালিবান পাকিস্তান, যেটা পাকিস্তানের দল, তাদেরকে আশ্রয় ও সহায়তা দিচ্ছে। অক্টোবর মাসে পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালায়, যার ফলে দু দেশের মধ্যে 2021 সালের পর সবচেয়ে তীব্র সামরিক সংঘর্ষ শুরু হয়। সাধারণ মানুষের সাথে 3 জন আফগানিস্তানের ক্রিকেট খেলোয়াড়, তারাও মারা যায়। এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আফগান দল, পাকিস্তানে যে ট্রাই সিরিজ হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে নিয়ে, সেখান থেকে আফগানিস্তান বেরিয়ে এসছে। এছাড়াও দেখুন, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় 19 অক্টোবর একটি যুদ্ধবিরতি, কয়েকদিন আগেই হয়েছে, আফগানিস্তান পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি স্থাপিত হয়েছে, কিন্তু তার পরিস্থিতি অত্যন্ত ভঙ্গুর, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এবং ভাঙছেও, কারণ সমস্যার সমাধান হয়নি। এছাড়াও পাকিস্তান তেহরিক-ই-লাবাইক পাকিস্তান, মানে টিএলপি বলে একটি সংগঠন, তারাও প্রতিবাদ শুরু করে দিয়েছে। আর আগেই তো বলেছি বালুচিস্তান, সেখানেও বিচ্ছিন্নতাবাদী, তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চাইছে না। বালুচিস্তান কিন্তু 1947 সালে দেশ ভাগের সময় পাকিস্তানের দেয়া হয়নি, তারা স্বাধীন ছিল।
পাকিস্তান পরে তাদেরকে জোর করে দখল করেছে, করে অত্যাচার শুরু করে দিয়েছে। 2024 সালে বালোচ বিচ্ছিন্নতাবাদীদের যা কাজকর্ম আগের বছরের তুলনায় 200 গুণ বেড়েছে। ভারত হিন্দু প্রধান দেশ বলে বাংলাদেশিদের একটা বড় অংশ ভারত বিদ্বেষী, আর কোনো কারণ নেই। ভারত যদি হিন্দু প্রধান না হয়ে ইসলাম মুসলিম প্রধান হতো তাহলে কিন্তু তারা ভারতের বন্ধু হয়ে থাকতো। আর ভারত যেহেতু হিন্দু, সেই জন্যে ভারত বিদ্বেষী বাংলাদেশের মানুষের একটা বড় অংশ, তাদের বর্তমান সরকার। আর পাকিস্তান ইসলামী দেশ, তাই বাংলাদেশের স্বভাব বন্ধু, মানে ইসলামী ভ্রাতৃত্ববোধ আছে পাকিস্তানের সাথে বাংলাদেশের। এবং পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব চেয়ে বাংলাদেশ কি করেছে বর্তমানে বাংলাদেশ ভারতকে শত্রু করে তুলেছে। কিন্তু বাংলাদেশের মানুষ কি একবার নিজেকে প্রশ্ন করবেন যে আফগানিস্তান, বালুচিস্তান, খাইবার পাখতুন, এখানকার তো 100% মানুষ মুসলমান, তবুও কেন তারা পাকিস্তানের এত বড় শত্রু, ভয়ঙ্কর শত্রু? বাংলাদেশের অনেক জ্ঞানী পণ্ডিত, এমনকি মহাপণ্ডিত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে থাকা রাজনৈতিক নেতারা বলেন 71-এ পাকিস্তানি সেনাদের অত্যাচারের গল্প, ওই যে 30 লক্ষ মানুষকে হত্যা করা, 2 লক্ষ মহিলাকে ধর্ষিত করা, এগুলো নাকি সব অত্যাচারের গল্পগুলো সব বানানো। তারা বলেন মুক্তিযুদ্ধ বলে কিছু ছিল না, মুক্তিযুদ্ধ হয়নি, যা হয়েছে সেটা বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধ নয়, সেটা পাকিস্তানকে খণ্ডিত করার ভারতীয় চক্রান্ত। আর এই চক্রান্তের মাথায় বসে রয়েছেন শেখ মুজিবুর রহমান। তারা আরো বলেন ধর্মের অবিচ্ছেদ্য বন্ধনে বাঁধা ছিল পূর্ব পশ্চিম পাকিস্তান সেই 1971-এও, কিন্তু ভারতের চক্রান্তে বাংলাদেশের কিছু মানুষ ভুল বুঝেছিল। ইউনূস সাহেব তাই রিসেট বাটন পুশ করে মুক্তিযুদ্ধের পর্বটাই মুছে দিচ্ছেন। তাদের অভিযোগ ও চক্রান্ত তত্ত্বের পাল্টা দাঁড়িয়ে একটা প্রশ্ন করতে ইচ্ছে হয়, ধর্মের বন্ধন যদি এতই দৃঢ় হয় তাহলে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে আজ এত আগুন জ্বলছে কেন? কেন জ্বলছে এত আগুন? কথার উপর তো ট্যাক্স দিতে হয় না? তাই কেউ বলতেই পারেন পাকিস্তানে আগুন লাগাচ্ছে ভারত। পাকিস্তান নিজে কথাটা বলছো। যারা এই কথা বলবেন তাদের পাল্টা প্রশ্ন করব, ভারত যদি এসব করছে তোমরা থামাতে পারছো না কেন? তোমাদের সরকার যদি এতটাই নিকম্মা হয় যে ভারতকে নিজের দেশেও আটকাতে পারছো না, তাহলে কোন মুখে ও কোন বুদ্ধিতে বাংলাদেশে এসে খেপিয়ে তুলছো বাংলাদেশকে? নিজের ঘর ঠিক রাখতে পারো না আর আসছো বাংলাদেশকে লড়াইয়ের পাঠ পড়াতে, ভারতের বিরুদ্ধে দাঁড়াতে। অপারেশন সিন্দুরে বেধড়ক পিটুনি খেয়েও জ্ঞান হয়নি পাকিস্তানের। 4 দিনের যুদ্ধের শুরুতে বেশ কিছু উল্টোপাল্টা খবর ছেপেছিল কয়েকটি পশ্চিমের মিডিয়া, মানে পাকিস্তান যেসব খবর বাজারে খাইয়ে দিয়েছিল। সঙ্গে চীন ছিল, কারণ চীনের অস্ত্রই তো পাকিস্তানে। ভারতের 5খানা 10খানা রাফাল ধ্বংস হয়েছে বলে খবর দিয়েছিল। সেই খবরে ঢাকায় পাকিস্তানি প্রেমী ও ভারত বিরোধীদের সে কি নাচানাচি, সেই নাচানাচি আবার সব শিক্ষিত লোকেরা। পরে যখন দেখা গেল ভারতের একটি লোম পর্যন্ত ছেঁড়া যায়নি, অথচ পাকিস্তান শুয়ে পড়েছে মাটিতে, তখন যে কি দুঃখ তাদের। অপারেশন সিঁদুরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের 100-র বেশি সামরিক কর্মী নিহত হয়েছে। পাকিস্তান কমপক্ষে 12টি বিমান হারিয়েছে। এসব আমাদের ভারতের কোনো মিডিয়া নয়, এসব বিদেশি মিডিয়ার খবর। এবং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে 9টি সন্ত্রাসী টেররিস্ট ঘাঁটিতে আঘাত করা হয়েছে এবং 100-র বেশি জঙ্গি, তাদের প্রশিক্ষক ও সহযোগীরা নিহত হয়েছে। কিরানা পাহাড়ে, নূরখান এয়ারবেসে পারমাণবিক অস্ত্র ঘাঁটি পাকিস্তানের অকেজো হয়ে গেছে।
দুনিয়ার সামরিক বিশ্লেষকরা অপারেশন সিন্দুরকে ভারতের একটি মহাবিজয় হিসেবে দেখছেন। কার্নেগি এন্ডাউমেন্টের প্রতিবেদনে বলা হয়েছে যে ভারত সম্পূর্ণ সামরিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে, কোনো ইফস অ্যান্ড বাটসের জায়গা নেই, এবং একেবারে স্বদেশী পদ্ধতিতে উন্নত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, আকাশ বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা এবং লয়টারিং মিউনিশন ব্যবহার করে চীন সমর্থিত, চীনের অস্ত্রে সমৃদ্ধ পাকিস্তানকে গোহারান হারিয়ে দিয়েছে। বিখ্যাত স্ট্র্যাটেজিক স্টাডিজ জার্নালে উল্লেখ করা হয়েছে যে পাকিস্তানের চীনা তৈরি বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের নির্ভুল আক্রমণ প্রতিরোধে পুরোপুরি ব্যর্থ। এরপরেও পাকিস্তানের শক্তিশালী হওয়া বাংলাদেশের বর্তমান সরকার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের কোলে গিয়ে ঠাঁই নিচ্ছে। আহাম্মক আর কাকে বলে? বাঁচবে, মরবে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী আফগানিস্তানে 6000 থেকে 6500 তেহরিকি তালিবান পাকিস্তানের যোদ্ধা রয়েছে, এবং তারা ন্যাটো মানে আমেরিকা যে অস্ত্র সব পেছনে ফেলে পালিয়েছিল সেই অস্ত্র তারা ব্যবহার করছে। ডিপ্লোম্যাট এবং ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এক বিশ্লেষণে বলা হয়েছে যে পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা সংস্থা প্রতিরোধ ও শাস্তিমূলক কৌশল অনুসরণ করছে, কিন্তু এতে সমস্যার সমাধান তারা করতে পারবে না। বাংলাদেশে পাকিস্তানের প্রভাব সম্পর্কে ফার্স্ট পোস্ট এবং ব্লিটজ এর প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে যে বাংলাদেশ ক্রমশ দক্ষিণ এশিয়া জুড়ে জিহাদি কাজকর্মের একটি লঞ্চ প্যাড হয়ে উঠেছে। ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল রিলেশনসের বিশ্লেষণে বলা হয়েছে যে পাকিস্তান বাংলাদেশ এই যে অ্যাক্সিস বা অক্ষ, এটা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করবে, স্থিতিশীলতা আনবে না। বিশ্লেষণে বলা হয়েছে যে এই জোটের ফলে ভারত বাংলাদেশের ওপর আরও চাপ দেবে, এবং এই চাপের ফলে ভূ রাজনৈতিক সংঘর্ষ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার দিকে পরিচালিত হবে বাংলাদেশ। পাকিস্তান এই মুহূর্তে একাধিক সংকটের মুখোমুখি। আগেই বলেছি, টিটিপির বিদ্রোহ, আফগানিস্তানের সাথে লড়াই, বালুচিস্তানে বিদ্রোহী তাদের স্বাধীনতা আন্দোলন এবং অপারেশন সিন্দুরে ভারতের কাছে লজ্জাজনক পরাজয়। এই অবস্থায় বাংলাদেশে প্রভাব বিস্তারের স্বপ্ন অত্যন্ত অবাস্তব। আন্তর্জাতিক বিশ্লেষকরা একমত যে পাকিস্তান যদি নিজের অস্তিত্ব রক্ষায় এত ব্যস্ত থাকে, তবে বাংলাদেশে কৌশলগত প্রভাব বিস্তার করা তার সাধ্যের বাইরে, কোনো ক্ষমতা নেই তার। অপারেশন সিন্দুরে পাকিস্তানের পরাজয় প্রমাণ করেছে যে তার সামরিক সক্ষমতা এবং কৌশলগত পরিকল্পনায় গুরুতর দুর্বলতা রয়েছে, এবং ভারত অনেক এগিয়ে। বাংলাদেশেও যদি পাকিস্তান একই ধরনের অপরিণামদর্শী পদক্ষেপ নেয়, তবে তার পরিণতি হবে আরেকটি পরাজয়। কিন্তু যে মরতে চায় তাকে কে বাঁচাবে? মৃত্যুই তো তার ভবিতব্য। মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতার সেই পংক্তিগুলো